হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কি গ্রুপ সিতে চলে এলাম। আমরা কত করেছিলাম? ওখানে দুটো করেছিলাম, এ আর সি। আজকে আমরা কোথায় চলে এলাম? আজকে আমরা চলে এসেছি গ্রুপ সিতে। গ্রুপ সি এর প্রথম প্রশ্ন আছে, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? না, স্থিতিশীল উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন যে উন্নয়ন বর্তমানের কোনো প্রভাব ফেলবে না কিন্তু চাহিদা মেটাবে, কিন্তু ভবিষ্যতে কোনো প্রকার ক্ষতি করবে না বা ভবিষ্যতে কোনো প্রকার তার জন্য প্রভাব পড়বে না। যেমন আমাদের যে সোলার পাওয়ার প্ল্যান্ট যদি আমরা তৈরি করি, তার ক্ষেত্রে কি আমাদের চাহিদা মেটাচ্ছে বর্তমানে, কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে কি এর কোনো ইফেক্ট পড়বে? যেমন কয়লা খনি থেকে কয়লা তুলে নিলে কয়লা আর পাওয়া যাবে না, তাহলে সেটাকে বলবো আমরা স্থিতিশীল উন্নয়ন। তারপরে আছে, তারপরে অঙ্ক আছে, অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখে নাও আর তারপরে তোমরা এখানে পড়ে চলে আসো। এটা তোমরা একটু পজ করে দেখে নাও, আগে যে স্থিতিশীল উন্নয়ন ওটাও আছে এবং দুটো অঙ্কই তোমরা দেখে নাও। দুটো অঙ্ক একসঙ্গে আমি বোর্ডে চলে আসছি, বোর্ডে করছি। দেখো, এই টাইপের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোকে আমরা কিভাবে সলভ করবো না, প্রথমে আমি তোমাদেরকে বলেছি যে একটা ফার্স্ট তোমরা এই মেথডটা ইউজ করবে। প্রথমেই লিখবে যে আমরা জানি P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই P2। এরপর কি করব, অঙ্কটা পড়ার পর খুঁজে বেড়াবো যে কি ধ্রুবক আছে। যদি কোনো ধ্রুবক না থাকে তাহলে এই সূত্রে হবে, যদি ধ্রুবক থাকে তাহলে সেটাকে কি করব, আমরা কেটে দেবো। ধরে নিয়েছি টি ধ্রুবক, তার মানে কি হবে T1 আর T2 সমান হবে, তার মানে টিটা কেটে যাবে। এরপর আমরা এখানে দেখি অঙ্কটাতে, হ্যাঁ এখানে কোনো কিছু ধ্রুবক নেই। আর এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এসটিপি মিনস হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে আমাদের এই তিনটে জিনিস মনে রাখতে হবে। পি এর মান, ভি এর মান, যদিও এখানে ভি এর মানটা দেওয়া আছে, আর টি এর মান। তো পি এর মান কত হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে, অর্থাৎ আমি এখানে লিখবো P1। P1 সমান হবে 76 সেন্টিমিটার। আচ্ছা, এখানে পরেরটা এমএম এ আছে, তাহলে এটাকে এমএম করে দাও, একটা শূন্য বাড়িয়ে দাও। এমএম এইচজি চাপ। এরপর T1 সমান কত? T1 সমান 27 ডিগ্রি হয়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 273 প্লাস 27 কত হয়ে গেল? 300 কে। এই টিটাকে আমাদের কেলভিনে কনভার্ট করে নিতে হবে পরম স্কেলে। তারপর হচ্ছে V1, V1 হচ্ছে 5 লিটার। 5 লিটার, এটা লিটারে থাক। দ্বিতীয় হলে আমাকে V2টা ক্যালকুলেট করতে বলেছে 76 আর টেম্পারেচার 50 ডিগ্রি, তার মানে P2 বলে দিয়েছে 570 mm এইচজি চাপ, পারদস্তমের চাপ। আর V2 সমান জিজ্ঞাসা চিহ্ন, আর T2 সমান হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। 273 এর সঙ্গে 50 যোগ করলে কত হবে? 273 50 হচ্ছে 3, 512 2 হাতে থাকে 1, 323 হয়ে যাচ্ছে। তাহলে এটা কত আছে? ঠিক আছে তো? হ্যাঁ, 323 কে। ব্যাস, এরপর মান বসিয়ে দাও। P1 এর মান হচ্ছে 760, V1 এর মান হচ্ছে 5 লিটার, ডিভাইডেড বাই T1 হচ্ছে 300। এখানে P2 এর মান হচ্ছে 570 ইন্টু V2 এর মান হচ্ছে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। T2 এর মান কত? 323, অর্থাৎ V2 সমান আসছে, এখানে একটা শূন্য জাস্ট কেটে দাও। V2 সমান আসছে 76 ইন্টু 5 ইন্টু 3 223 ডিভাইডেড বাই, আর কিছু টার্ম নেই, অল ডিভাইডেড বাই 30 ইন্টু 570। ব্যাস, এটাকে যদি ক্যালকুলেট করলে যেটা পাবো আমরা সেটা আসবে লিটারে, যেহেতু ভিটা লিটার আছে। হয়ে গেল, এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সটে কি আছে? না, নেক্সট অঙ্ক আছে, তাহলে এই অঙ্কটা, আচ্ছা আগের অঙ্কটা হচ্ছে, হ্যাঁ আগেরটাতেই আছে, তাহলে ওই দুটো অঙ্ক একসঙ্গে হয়ে গেল। এবার দ্বিতীয় নম্বর অঙ্কটা আমরা তাহলে করি। দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আমরা সেম লিখব। কি বলেছে আগে দেখে নি। দ্বিতীয়টা 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এত mm চাপে, আচ্ছা আগের একটা ডাটা ভুল লিখেছিলাম, 75 mm ছিল, তো এই নিচের ডাটাটা দেখা হয়েছিল, ওটা 75 করে নেবে, যে P এর মানটা, P2 যে মানটা, সেই মানটা আসবে 7500, 7500 বলতে, হ্যাঁ 57 আমি পরের ডাটাটা ঢুকে দিয়েছিলাম। তাহলে এটার ক্ষেত্রে কি বলেছে? 27 ডিগ্রি উষ্ণতায়, হ্যাঁ যখনই এরকম কোনো টাইপের থাকবে, ধরো
এই যে অঙ্কটাতে দেওয়া আছে 22 গ্রাম CO2, 22 গ্রাম CO2, 22 গ্রাম বা অন্য কিছু যে কোনো ধরো অক্সিজেন এইগুলো থেকে যখন আমাদেরকে মান বার করতে বলবে যে এর আয়তন কত হবে, তখন আমরা ফর্মুলা লিখবো এটা PV সমান হচ্ছে NRT। এখানে ভি বার করতে বলেছে নাকি বার করতে বলেছে 22 ডিগ্রি আয়তন কত হবে, তাহলে ভি সমান আসবে NRT/P। দেখো এন মানে মোল সংখ্যা, আর মানে হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, টি মানে পরম উষ্ণতা, পি মানে হচ্ছে চাপ। এরপর আমাদেরকে কি করতে হবে, এখানে এদের মানগুলো যেমন আর এর মান সবসময় তোমার দেওয়াই থাকে, কিন্তু আর এর ইউনিটটা একটু খুব ভালোভাবে লক্ষ্য করবে। আর এর মান দেওয়া আছে 0.00821 এল লিটার মোল ইনভার্স কে ইনভার্স মানে কেলভিন ইনভার্স, তার মানে লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে তোমাকে কি করতে হবে, এই ভিটা লিটার বেরোবে তাহলে অ্যান্সার, হ্যাঁ যেহেতু এটা লিটার আছে। আর পিটাকে তোমার এটিএম এ কনভার্ট করে দিতে হবে। 0.8 লিটার আছে, লিটার তাহলে অ্যাটমসফিয়ার, এই যে এটিএম আছে, আচ্ছা লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর একটা আছে এটিএম। তাহলে এটিএমটাকে আমি এই পিছনে লিখব এটিএম, প্রেসারটা মানে যে পি এর মানটা। কারণ আর সমান দেখো পিভি আসবে, এই ভি মানে হচ্ছে এই যে লিটারটা, আর পি মানে হচ্ছে এটিএম অ্যাটমসফিয়ার, আর কে মানে হচ্ছে এই টিএটা, আর মোল আছে আর এর জন্য হয়ে গেল। এরপর এখান থেকে আমাদের এই মোল আসছে এন এর জন্য, ব্যাস। তাহলে ভি সমান, তাহলে আর এর মান পেয়েছি, এরপর এন এর মান দেখো, এন এর মান পাবো আমরা ওই যে গ্রাম সংখ্যা আছে ওইখানে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তুমি চলে যাও, তাহলে আমি নিচে করছি, এন সমান হবে হাফ। আমি এটা কি করে হাফ আসছে এখানে ব্যাকেটে দেখিয়ে দিচ্ছি। দেখো CO2 মানে হচ্ছে কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 × 2 মানে 32 হলো, তাহলে 44 আসছে। তাহলে 44 গ্রাম, তাহলে 44 গ্রামে 1 মোল। আণবিক যে ভর পাবো সেটাকে যদি আমরা মোলে বলি বা এটা যদি মোলের সঙ্গে সমান করি, তখন কি হবে না 44 গ্রামটা হবে ওর 1 মোলের সঙ্গে সমান। আমাদেরকে এখানে অঙ্কে কত বলেছে 22 গ্রাম, তার মানে নিশ্চয়ই হাফ হয়ে যাবে। এন এর মান পেয়েছি। এরপর টি এর মান, টি সমান এখানে দেখো উষ্ণতা নিশ্চয়ই বলে দেবে তোমাকে 27 ডিগ্রি, তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে আগেরটার মতনই হবে 273, যোগ করে দিলে 300 কে আসে। এরপর পিটাকে আমাদের এটিএম এ বার করতে হবে, কিন্তু এখানে আমাদের কত দেওয়া আছে 570 mm এইচজি চাপ, এইটা দেওয়া আছে আমাদের পি এর মান। কিন্তু এইটা বস করে দিলে আমাদের হবে না, কারণ দেখো কি বলেছি আমি, এই এককটা লক্ষ্য করবে, এখানে এটিএম আছে, তাহলে অ্যাটমসফেরিক প্রেসার আমাকে কিন্তু এখানে বসাতে হবে। আর তাহলে আমরা কি করে পাবো না, এখানে একটা শর্ট মেথড আছে, কি কি নিয়ম করে দাও, কি নিয়ম মানে এই যে 76 আর 0 mm এইচজি চাপ সমান হচ্ছে 1 ATM। এটা সবসময় মনে রাখবে স্ট্যান্ডার্ডে 1 ATM। তাহলে তুমি 1 সমান কত 1/760, আর 570 সমান কত হবে, উপরে চলে আসছে 570, এটা আবার 0 0 কেটে গেল, তাহলে 57/56 পি এর মান। তাহলে এরপর আমরা এখানে পিটাকে জাস্ট নিচে লিখলাম, এখানে পি সমান আসছে আমাদের 57/76, ব্যাস এটা চাপ। এরপর বসিয়ে দেই এখানে, তাহলে ভি সমান পেয়ে গেলাম এন এর মান হাফ, আর এর মান হচ্ছে 10821, পি এর মান হচ্ছে 300 ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে 57/76, और ভি সমান আসবে 0.0821 ইন্টু 300, এই 76 উপরে চলে যাচ্ছে, তাহলে 76 ডিভাইডেড বাই 2 ইন্টু 57, কাটাকাটি করবে, যেটা আসবে সেটা আসবে লিটার, এত লিটার। এটি হয়ে গেল অ্যান্সার, যত লিটার আসুক সেটা হবে তার অ্যান্সার। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন কি বলেছে, আর এর মান উত্তর লেন্সের আলোক কেন্দ্রের চিত্র সহ সংজ্ঞা দাও। উত্তর লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা তোমাদের বইয়ে যেটা আছে বা যে কোনো জায়গা থেকে ভালো করে লিখে নেবে, আর ছবিটাও এখানে দিতে বলেছে, মানে ছবিটাও দিতে হবে। বা আমি একবার বলে দিচ্ছি যে উত্তর লেন্সের
এক প্রান্তে আলোকরশ্মি আপতিত হয়ে অপর প্রান্ত থেকে নির্গমনের পর আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি পরস্পর সমান্তরাল থাকলে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তাকে বলবো আমরা আলোক কেন্দ্র। ছবি আঁকতে হবে। আচ্ছা, আর তাছাড়া আমি পাঠিয়ে দেবো ওটা, ঠিক আছে। অতলে সারাদিন চিত্র সংজ্ঞা দাও। তারপর মায়োপিয়া কি, এর ত্রুটি কীভাবে দূর করবে? দেখো, মায়োপিয়া মানে হচ্ছে হস্রদৃষ্টি। হস্রদৃষ্টি অর্থাৎ কাছের জিনিসকে আমরা পরিষ্কার বা স্পষ্ট দেখতে পাবো, দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পাবো না, তাকে বলবো মায়োপিয়া। একে কী করে নিবারণ করবো না, অবতল লেন্স ব্যবহার করে এই মায়োপিয়ার ত্রুটিকে আমরা নিবারণ করতে পারি। হয়ে গেল। একটি তামার তারের প্রস্থচ্ছেদ এত বর্গ সেন্টিমিটার, 18 সেন্টিমিটার হলে, তাহলে তোমরা অঙ্কটা দেখে নাও স্ক্রিনে। এটা তোমরা পজ করে দেখানো, এটা পুরোটাই আছে, একটা অঙ্ক আছে, বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এখানে এক্সপ্লেন করছি পরে আমি। হ্যাঁ, তাহলে এখানে কোন ফর্মুলা ইউজ হবে না, দেখো রোধ বার করার, রোধের সঙ্গে কর্ণগুলোর সম্পর্ক আমাদেরকে বার করতে হবে বা সম্পর্ক নির্ণয় করতে হবে, তাহলে হয়ে যাবে। তো রোধের আমরা ওহমের সূত্র থেকে একটা জানি ভি সমান আয়ার, কিন্তু সেখানে দৈর্ঘ্য প্রস্থ আছে কি না। এরপর আমরা পরের আর কোথায় ওহম খুঁজেছি মনে করো, আর দিয়ে কোনো ফর্মুলা না, পি দিয়ে আছে, দেখো পি সমান আই ভি। আই মানে হচ্ছে কি প্রবাহ মাত্রা, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ, আর কিছু আছে নেই। তাহলে সেই প্রশ্ন সেখানেও বা পি সমান সেখানে ক্ষমতা, তাহলে নিশ্চয়ই সেখান থেকেও আমরা এখানে আর এর মান বার করতে পারবো না। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোন ফর্মুলা না, এখানে আছে আর সমান রো এল বাই এই ফর্মুলা দিয়ে হবে। তাহলে এখানে লিখতে হবে, আমরা জানি আর সমান রো এল বাই, সবগুলোকে এখানে লিখে দিবে। আর সমান হচ্ছে রোধ, রো সমান হচ্ছে রোধাঙ্ক, তারপরে হচ্ছে এল সমান দৈর্ঘ্য, আর এ সমান হচ্ছে প্রস্থচ্ছেদ। এ সমান কি প্রস্থচ্ছেদ। এরপর দেখো এখানে ডান সাইডে তুমি মানগুলো লেখো বা তোমরা বাম সাইডে লিখবে, কোনো অসুবিধা নেই। এখানে যেমন দেওয়া আছে রো এর মান দেওয়া আছে, যে রোধাঙ্ক, আমি ডান সাইডে লিখছি। রো এর মান আছে কত যেন দেখলাম, 1.76 × 10⁻⁻6, এটা হচ্ছে ওহম সেন্টিমিটার আছে, সেন্টিমিটার, ওহম সেন্টিমিটার। এরপর আছে এল এর মান 2 মিটার, এল ইকুয়াল টু আছে 2 মিটার, তাহলে এটা সেন্টিমিটার আছে, এটাকেও সেন্টিমিটারে করে দাও, তাহলে হচ্ছে 200 হয়ে গেল। আচ্ছা, তারপরে আর কার মান দরকার আমাদের, এর মান কি আছে দেখো তো এখানে, আচ্ছা সরি 2 বর্গ সেন্টিমিটার, তো আমার প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ আছে বর্গ সেন্টিমিটার, সিজিএস আছে, এ সমান আছে 0.02, এত হচ্ছে সেমি স্কোয়ার, বর্গ সেন্টিমিটার মানে সেমি স্কোয়ার। টেম্পারেচার তো দরকার নেই, টেম্পারেচার বলেছি কি কেন না, টেম্পারেচার উষ্ণতা পরিবর্তন হলে আমরা জানি এর যে মানগুলো, রোধাঙ্কের মানের পরিবর্তন হয়ে যায় বা রোধের মানের পরিবর্তন হয়, রোধাঙ্ক হয় না কারণ ওটা একই ম্যাটেরিয়ালস থাকে, তো রোধের মানের পরিবর্তন হয় বলে আমাদের টেম্পারেচারটা ফিক্সড দিয়ে দিয়েছি যে এত ডিগ্রি কত হবে, সেরকম মান বসে দাও ব্যাস। তাহলে আর সমান কত আসছে, রো এর মান হচ্ছে 1.76 × 10⁻⁻6, এল মানে হচ্ছে 200 ডিভাইডেড বাই এ মানে হচ্ছে 0.02, তার মানে এখানে দেখো আসছে এই দুটো শূন্য, আর এটা এখানে যদি আমরা কেটে দিই তাহলে কত থাকবে দেখো, এখানে 100 দ্বারা গুণ করলে এটা চলে যাবে, তাহলে 4টা শূন্য হয়ে যাবে উপরে, হ্যাঁ, আর এই 2 কেটে গেল, তাহলে 1.76 × 10⁻⁶, এটা 100 দ্বারা গুণ করলাম, তাহলে উপরকে 100 দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করলে 2 হয়ে গেল, আর এই 2 কেটে গেল, তার মানে হয়ে যাচ্ছে 10⁻, এটা দুটো ছিল আর এখানে দুটো, 4টা হয়ে গেল, নিচেরটা উঠে গেল কারণ এখানে এই 2টা এক হয়ে গেল, সেটাকে আর একটাকে লিখলাম না। তাহলে এরপর এটা আসছে, আর এটা 4টা শূন্য কমে গেল, 1.76 × 10⁻⁻, মাইনাস হচ্ছে কত 2, আর এর মান -2 মানে হচ্ছে 0.2 মিটার, -2 দিলে আবার এখানে আসছে 0.0176, এত ওহম আসছে। কারণ দেখো এখানে এটা ছিল কি ওহম, রো এর মান ওহম সেন্টিমিটার, আর এল ছিল তোমার সেন্টিমিটার, সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার, আর এই সেন্টিমিটার স্কোয়ার কেটে গেলে ওহম পড়ে থাকছে। আচ্ছা, তাহলে এখানে ডাটাগুলো এত কম রোধ, 10⁻⁶ ওহম সেন্টিমিটার, 2 মিটার মানে হচ্ছে সেন্টিমিটারে করলে
মিটার থেকে সেন্টিমিটার 100 ঠিক আছে। বর্গ সেন্টিমিটার, ওরাও সেন্টিমিটারে আছে, ওকে সব সিজিএসে বুক করা হয়েছে। বর্গ সেন্টিমিটার, হ্যাঁ যাই হোক ডাটাগুলো এরকম যেমন দিয়েছে এত ওহম আমাদের বেরিয়ে গেল। এরপর পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে হিলিয়াম অণুর অস্তিত্ব থাকলেও, আচ্ছা হিলিয়ামের নেই, হাইড্রোজেন অণুর অস্তিত্ব থাকলেও হিলিয়াম অণুর অস্তিত্ব নেই কেন? না, এখানে লিখতে হবে যে আমরা জানি কোনো পরমাণু যদি সুস্থিত হয় তাহলে সুস্থিত হতে চাইলে তাদের বাইরের কক্ষে হয় দুটো, মানে যে আমরা ডিপ্লেট ফর্ম করে বা অষ্টক পূর্ণ যেটাকে বলি অকটেন করবে, তাহলে 8টা নাহলে দুটো। তো হাইড্রোজেনের ক্ষেত্রে একটা করে আসে, তাহলে দুটো হাইড্রোজেন হলে কম্বিনেশন করে যখন সমাযোজী করে দুটো হয়। কিন্তু হিলিয়ামের বাইরের কক্ষে দুটো, তাহলে তাকে কি করতে হবে? একা থাকতে হবে, বা অন্য অন্য কোনো মৌলের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে আবার 6টা থেকে ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে 6টা ইলেকট্রন গ্রহণ করা অসম্ভব, তার থেকে একা থাকবে। ওই জন্য হিলিয়াম H2, মানে H2 বলতে He2, এটা গ্রহণ করে না। ব্যাস, এটা লিখলে হবে, আয়ন গঠন করে না। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখিনি আমরা। পরের প্রশ্ন আছে এটা, আয়নীয় বন্ধন কাকে বলে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। আয়নীয় বন্ধন দুটি বিপরীত আয়ন পরস্পর তড়িৎ আকর্ষণ বল দ্বারা, বা স্থির তড়িৎ বলবে, স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে যে যৌগ বা কঠিন যৌগ গঠন করে তাকে বলবো আমরা আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধনের সবচেয়ে সোজা এক্সাম্পল হচ্ছে NaCl-টা। হ্যাঁ, তুমি Na দেখাবে, তারপর হচ্ছে কমার্শিয়াল দেখাবে, এখানে বাইরের কক্ষগুলো দেখিয়ে দিবে। Na যেমন 11টা, তো তার মানে 11 ইলেকট্রন বিন্যাস করলে 2 8 কত হচ্ছে 1, এই বাইরের পক্ষে আসছে 8, মানে হচ্ছে কম্বিনেশন 2 8 1 হলো, বাইরের পক্ষে একটা দিলাম, আর এর হচ্ছে 2 8 আর 7, এদের বাইরের পক্ষে 7টা, 1 2 3 4 5 6 7। এরপরেই কি করবে? একটা ছাড়বে এখানে, এই জায়গাটা গ্রহণ করে নেবে, তাহলে পরের কম্বিনেশনটা আসবে Na 2 8 হয়ে গেছে, তাহলে এটার মাথায় প্লাস হয়ে গেল। আর Cl কত করবে? 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 2 মানে এই যে ইলেকট্রনটা একে গ্রহণ করে নিল, তাহলে 2 8 হয়ে গেল, এটা আরেকটা 8, একটা গ্রহণ করে নিল, 1 2 3 4 5 6 7 8 হবে। এরপর তাহলে কি হচ্ছে? এই মাথাটি কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস আর মাইনাস পরস্পর আকর্ষণ করে কি করবে? স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা NaCl গঠন করবে। এটারও সুস্থিত 8টা, এরও সুস্থিত 8টা হয়ে গেল। এটা এক্সাম্পল, আর লিখতে এটা লিখতে হবে, ব্যাস আয়নীয় যৌগগুলো। তারপর হচ্ছে আচ্ছা, আয়নীয় যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। যে কোনো আয়নীয় যৌগগুলো যখন তারা কঠিন অবস্থায় থাকবে তখন তড়িৎ পরিবহন করে না, কিন্তু যখন তাদেরকে আমরা ধরো হিট দিয়ে গলিয়ে দিব বা জলের সঙ্গে কি করব? সলিউশন তৈরি করবো, আবার সবগুলো সলিউশন হয় না, মানে জলের সঙ্গে দ্রবীভূত হয় না, তো যারা দ্রবীভূত হয় তাদের তো তড়িৎ বিশ্লেষণ হবেই, আবার যাদেরকে আমরা হিট দিয়ে গলিয়ে দিব তাদেরও তড়িৎ বিশ্লেষণ হবে। তো এটা কারণ কি? না, যখন তারা কঠিন থাকে তখন তারা আয়নীয় বিয়োজিত হয় না, গলিত বা দ্রবীভূত অবস্থায় তারা আয়নীয় বিয়োজিত হয়, তাই তড়িৎ পরিবহন করে। ব্যাস, এইটুকু লিখলে হবে। তারপর কি আছে? লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য লেখো। লাইকার অ্যামোনিয়া হচ্ছে 0.88%, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট সম্পৃক্ত জলীয় দ্রবণ বলবো, মানে অ্যামোনিয়ার যার আপেক্ষিক গুরুত্ব থাকবে 0.88 এবং কি করবে? সম্পৃক্ত জলীয় দ্রবণ। সম্পৃক্ত জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়াকে যদি এরপরে তুমি আবার বাড়াও তাহলে জল সেটা কি করবে? দ্রবীভূত করবে না, মানে তাদের অধক্ষেপ পড়ে যাবে, ওটা বলে সম্পৃক্ত। তাহলে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলবো আমরা লাইকার অ্যামোনিয়া। আর তরল অ্যামোনিয়া কি? না, তরল অ্যামোনিয়া হচ্ছে যে যদি আমরা তাকে চাপ প্রয়োগ করি, নিম্ন উষ্ণতায় চাপ প্রয়োগ করলে অ্যামোনিয়া গ্যাস তরলে পরিণত হয়, তাকে বলবো আমরা তরল অ্যামোনিয়া। মানে তরল অ্যামোনিয়া কোনো জল থাকবে না, আর লাইকার অ্যামোনিয়া কি থাকবে? এটা জলের তো দ্রবণই আমরা বলছি, এবং সেই দ্রবণটা কি প্রকৃতির? সম্পৃক্ত প্রকৃতি। ব্যাস, ওইটা পার্থক্য লিখবে যে তরল অ্যামোনিয়া হচ্ছে একটা তরল পদার্থ যেখানে আমরা কি করি? নিম্ন উষ্ণতায় চাপ প্রয়োগ করে তরল করা হয়, আর এটা হচ্ছে 0.88 সাধারণ উষ্ণতাতে আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি সব মানে খনিজ বলতে আমরা কি করি? মাটির নিচে বা ভূগর্ভের নিচ থেকে আমরা যাকে উত্তোলন করি, এবং তার উপাদান যদি কোনো তার মধ্যে যে উপাদানগুলো আমরা থাকে আর কি, লোহা তোহা বা অ্যালুমিনিয়াম কপার, তাকে বলবো আমরা খনিজ, মানে খনি থেকে অর্থাৎ। আর আকরিক কি? না,
যে খনিজ থেকে অতি সহজে কোনো ধাতুকে আমরা নিষ্কাশন করতে পারি, যাকে বলবো আমরা আকরিক। যেমন বক্সাইট আছে, অ্যালুমিনিয়াম ম্যারাকোইট, বা লোহার ক্ষেত্রে হেমাটাইট আছে। এই জন্য তার মানে কি, যেগুলো আকরিক হবে তারাও তো পৃথিবী আমাদের ভূপৃষ্ঠের নিচে আছে, তার মানে সেটাও তো এক প্রকার খনিজ, তাকে মাটি খুঁড়ে বার করছি। এই জন্য বলা হচ্ছে সমস্ত খনিজগুলোই আকরিক। কিন্তু সমস্ত আকরিক কিন্তু কি বলেছে, সব আকরিকই খনিজ। হ্যাঁ, আকরিক মানে তো মাটির নিচ থেকে পাওয়া যাবে, তার মানে হচ্ছে কি হবে, সব আকরিক খনিজ হবে। কিন্তু খনিজ আকরিক নয়, সব খনিজগুলো। মানে সব যেগুলো থেকে আমরা যে পারফেক্টলি বেশি পরিমাণে লোহা পাবো, বা কম খরচে লোহা পাবো, বা অন্য যেগুলো লোহা বাদ অ্যালুমিনিয়াম বা অন্য কোনো যে ধাতুগুলো কপার তোপার উৎপাদন করবো, সেগুলো ঠিকঠাক পাওয়া যাবে না। ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের মধ্যে পার্থক্য সূচক বিক্রিয়াটাই উল্লেখ করো। মানে এদেরকে কিভাবে আমরা ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথারের মধ্যে পার্থক্য সূচক বিক্রিয়া কি, মানে শনাক্তকরণ যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়াটা তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে। শনাক্তকরণ বিক্রিয়াটা আমি দিচ্ছি। দেখো, এইটি হচ্ছে পার্থক্য সূচক বিক্রিয়া। কি করতে হবে আমাদেরকে, মিথানল নিতে হবে। মিথানলের সঙ্গে গাঢ় H2SO4 100 যদি 40 ডিগ্রি করি, 170 হলে কিন্তু উল্টো হয়ে যাবে, তার ক্ষেত্রে জারণ হয়ে যাবে, যাই হোক অ্যাসিড তৈরি হয়ে যাবে। 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমরা দিই, তাহলে হচ্ছে ডাইমিথাইল ইথার তৈরি হবে, ডাইমিথাইল ইথার তৈরি হয়ে যাবে। এরপর যদি এটাকে মিথানলের জায়গায় ইথানল করে দিই, তখন এটা কি হবে, ডাইমিথাইলের জায়গায় ইথাইল ইথার হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে তাদের, মানে আমরা ইথানল থেকে, বা অন্যভাবেও পড়তে পারে যে মিথানল থেকে কিভাবে তুমি ইথার তৈরি করবে। তাহলে কি দিতে হবে, গাঢ় H2SO4 দিতে হবে, 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিতে হবে, তাহলে এটা পরিণত হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন আছে জৈব অবিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর পলিমার বলতে কি বুঝো, উদাহরণ দাও। মানে যেগুলো কি হয় অভঙ্গুর, মানে পরিবেশে কোনো প্রকারের বিয়োজিত হয় না বা ধ্বংস হয় না, তাকে বলবো আমরা অভঙ্গুর। উদাহরণ কি, পলিথিন হবে, পিভিসি হবে, এগুলো। পলিথিন মানে যে পলিথিনের ক্ষেত্রে যেমন তোমরা পড়েছ ইথিলিন থেকে তৈরি করা হয়, আর পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড থেকে। তো আমাদের যাওয়া তো দরকার নেই, উদাহরণ দিতে বলেছে, পলিথিন দেবো আর পিভিসি দেবো, ব্যাস। আমাদের এখানে গ্রুপ সি শেষ হয়ে গেল। পরের ভিডিওতে আমাদের থাকবে কি, গ্রুপ ডি।